আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র জনতার গণজমায়েত। সন্ধ্যার পর জরুরি বৈঠক উপদেষ্টা পরিষদের। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেয়, আপনাদের মঞ্জিলা মাকসুদ হচ্ছে এই খনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। চট্টগ্রামে তাপদাহ উপেক্ষা করে বিএনপির তারুণ্যের সমাবেশে জনস্রোত। ফ্যাসিস্টের সব চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার আহ্বান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন। গুম প্রতিরোধে গঠন হবে সত্য ও জবাবদিহিতা কমিশন। গণহত্যার সাজা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বললেন আইন উপদেষ্টা। অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তান, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী সহ সারা দেশ। হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সহসাই মিলছে না স্বস্তির খবর। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন এবং আমি মাহবুব হাসান। শুনছিলেন এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত করছে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যজোট। ৪৫ ঘন্টা ধরে চলছে তাদের এই আন্দোলন। শাহবাগে আছেন সহকর্মী রাশেদ আনিস। শুরুতেই সেখানকার আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রাশেদ, সমাবেশে কারা কারা যোগ দিয়েছেন একটু বলবেন, এবং তারা আসলে কি বলছেন, কি বলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন? সমাবেশ কিন্তু শুরু হয়েছে। আমি যদি বলি, রাজপথে কিন্তু নেতারা, এনসিপি নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নেমেছেন। এখন পর্যন্ত ৪৫ ঘন্টা পেরিয়েছে। আপনি জানেন, 2 দিন আগে রাত 10টার দিকে হঠাৎই যমুনা সামনে কিন্তু অবস্থান নেন তারা, এবং তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আগে রাজপথ না ছাড়ার দাবি জানান। এরপর কিন্তু এনসিপি এবং অন্যান্য হেফাজত ইসলাম, ইসলামিক আন্দোলন, জামাতে ইসলাম সহ অনেক বড় একটি সমাবেশ অনুষ্ঠিত হয় যমুনার ঠিক সামনেই 5টি ট্রাকে করে মঞ্চ করে। এবং তখন কিন্তু গতকাল বিকেল 4:30টার দিকে কিন্তু ঘোষণা আসে যে শাহবাগের অবস্থান করবেন হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে। এবং এরপর থেকে কিন্তু এখন শাহবাগের সামনে জড়ো হয়ে আছেন প্রায় হাজার হাজার মানুষ। তারা কিন্তু বলছেন, এনসিপির যারা নেতারা রয়েছেন, আক্তার হোসেনের সাথে আক্তার হোসেন কিছুক্ষণ আগে কথা বলেছেন, তারা কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে তারা শাহবাগ ছেড়ে যাবেন না। এবং তারা আরেকটি বিষয় বলেছেন, একটু পর মাহবুব, আপনি জানেন, রাত 8টার দিকে উপদেষ্টা পরিষদে এর একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে। তারা আশা করছেন যে বৈঠক থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হবে। যেই 3 দফা দাবিতে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন, সেই 3 দফা দাবির মাঝে প্রথম যেই দাবি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমিশন আইনে আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে। এই 3 দফা দাবিতে কিন্তু শাহবাগে তারা সমাবেশ করছেন, গণজমায়েত করছেন এবং সকল নেতারা এসেছেন। কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে যদি উপর থেকে কোনো চাপ এসে শাহবাগের এই গণজমায়েত বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে সেটি প্রত্যাহার তিনি যদি নাও করেন, তাও যাতে আন্দোলনকারীরা এই রাজপথ ছেড়ে না যান, শাহবাগ ছেড়ে না যান, এরকম কিন্তু একটি বার্তা দিয়েছেন। এবং আপনি জানেন যে এই শাহবাগের হাত ধরে, শাহবাগেই কিন্তু গণজাগরণ মঞ্চের একসময় গণজাগরণ মঞ্চ হতো, কিন্তু এখন কিন্তু কালের পরিক্রমায় ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলন রয়েছে, সেই আন্দোলন কিন্তু হচ্ছে। একের পর এক স্লোগান, যেটি গেল 16 বছর ধরে দেওয়া হতো, এখন কিন্তু ঠিক তার উল্টো স্লোগানগুলো কিন্তু আসছে। এই দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগ যে
পরিমাণে হত্যাকাণ্ড চালিয়েছে সেই সবগুলো হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন তারা। শাপলা চত্বরে অপারেশন সার্চলাইটের নামে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার সহ পিলখানা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ দমনের নামে যেই 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার, তার পাশাপাশি সবশেষ যে জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে 1400-র উপর ছাত্র জনতা, তাদের বিচার তারা চাচ্ছেন। এই দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগ ক্রসফায়ার খুনের নামে যাদের প্রাণ হরণ করেছেন তাদের বিচার চাচ্ছেন, এবং মোদি হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছিল 2021-এ সেটির বিচার চাচ্ছেন। তারা কিন্তু পরিষ্কারভাবে 5 আগস্টের পর থেকেই কিন্তু বলে আসছিলেন মাহবুব যে তারা চান আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর সব কিছুকে নিষিদ্ধ করা। তারা চান আন্তর্জাতিক। রাশেদ আনিস, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রাশেদ আনিস বলছিলেন রাজধানীর শাহবাগ থেকে। এদিকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা হয় তাহলে ছাত্র জনতা তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। সন্ত্রাসী এই দলকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগে আন্দোলন চলবে বলে জানান তারা। আর কোনো চাপে যদি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে হয় তাহলেও শাহবাগ ছেড়ে না যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। আমি স্পষ্ট করে বলতে চাই, যতই ষড়যন্ত্র আসুক, যতই প্রেশার আসুক, যতই বিভক্তি আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলা মাকসুদ হচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, আপনারা এই রাজপথ ছাড়বেন না। বিদেশি শক্তি, বাংলাদেশের ভিতরকার কোন শক্তি যারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে, জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ তারা স্লোগান দিয়েছে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের বিচার জনতা তাদের হাতে করতে চায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের কাঠগড়ায়, বাংলাদেশের আদালতে নিয়েই তাদের বিচার ফয়সালা করতে চায়। অতএব আমাদের দাবি হল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছেন। বিকেলে শাহবাগ মোড়ে গণজমায়েত শুরুর আগে চলে ব্লকেট কর্মসূচি। এ সময় সেখানে যান চলাচল বন্ধ থাকলেও জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স চলেছে। আর চলমান এই কর্মসূচিকে ঘিরে শাহবাগ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত শাহবাগ মোড়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাতভর অবস্থান কর্মসূচির পর শনিবার সকাল থেকে স্লোগান আর মিছিলেই সরব আন্দোলনকারীরা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এটা হচ্ছে জুলাই যোদ্ধা কার্ড। যারা গুলিবিদ্ধ গুরুতর আহত হয়েছে তাদেরকে এই কার্ড দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা কার্ড দেওয়া যেতে পারে, জুলাই ঘোষণাপত্র দেওয়া যায় না, এটা কোনো যুক্তি? প্রধান উপদেষ্টাকে একটা বার্তা দিতে চাই যে ফেসিবাদ বিদায় নিতে অনেকদিন হয়েছে, শুধু নামে মাত্র, কিন্তু এই ফেসিবাদ যে জুলুম নির্যাতন কায়েম করছে তার প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো বিচার করা হয়নি। বিকেলে গণজমায়েত কর্মসূচি সফল করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন। যোগ দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও। শেখ হাসিনার সরকার এতগুলা মানুষ মারছে, এমনকি কত মানুষ আহত হয়েছে, তা আমরা চাইতেছি যেন সে পরে কালে কোনো ক্ষমতায় যেমন না আসতে পারে, তার মানে নিষিদ্ধ করার জন্য আমরা আইছি। আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে হবে। এই দাবি যদি না মানা হয়
আমরা আসলে রাজপথ ছাড়বো না। শুক্রবার জুম্মার নামাজ বাদ থেকেই এখানে অবস্থান করছি, সারা রাত ব্যাপী এখানে ছিলাম, আজকে সারাদিন ব্যাপী আছি এবং থাকবো ইনশাল্লাহ। তবে শাহবাগ ছাড়া দেশের অন্য কোথাও যেন ব্লকেট কর্মসূচি না দেওয়া হয় এমন আহ্বান জানিয়েছেন এনসিপি। মানবিক দিক বিবেচনায় শাহবাগের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয়েছে। দেশের স্থিতিশীলতা এবং জনগণের যেন কষ্ট না হয়, পাশাপাশি উপদেষ্টাদের আহ্বানে আমরা সেই ব্লক উঠিয়ে নিয়েছি। শুধুমাত্র শাহবাগে আমরা আমাদের কর্মসূচি করছি। তপ্ত রোদ আর অসহনীয় গরমেও পিছু হটেনি আন্দোলনকারীরা। অনেকে অসুস্থ হয়ে পড়লেও শাহবাগ ছাড়েননি। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে স্লোগান দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যার পর এই বৈঠকটি হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, ভারত পাকিস্তান সংঘাত সহ সাম্প্রতিক নানা ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অবস্থান কর্মসূচির মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি এই বৈঠক ডাকা হলো। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে বলেও জানায় তারা। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের সভা শুরু হবার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার। সর্বশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাজিদ, একটু জানাবেন যে সভা শুরু হয়েছে কিনা, ঠিক কি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকের এই সভা ডাকা হয়েছে? সভা শুরু যেহেতু ৮টার দিকে হবার কথা রয়েছে, আমরা দেখছি যে কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ সন্ধ্যা ৭টার আগ থেকেই ইতিমধ্যেই বেশ কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। অর্থাৎ এই উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকটি প্রধান উপদেষ্টার সাথে জরুরি যে বৈঠক, সেটি রাত ৮টা নাগাদ হবার কথা রয়েছে। তবে কি বিষয়ে নিয়ে আলোচনা হবে এবং যেহেতু জরুরি বৈঠক, সেই বৈঠক সম্পর্কে হয়তোবা আমরা একেবারে শেষ পর্যায়ে বা তাদের পক্ষ থেকে যখন জানানো হবে সেটি আসলে দর্শকদের জানাতে পারবো। তবে এর আগে বেশ কিছু ধারণা করা হচ্ছে। আপনি জানেন যে প্রায় ৩ দিন ধরে কিন্তু একটি আন্দোলন ইতিমধ্যেই কিন্তু জাগ্রত হয়েছে। শুধু মাত্র রাজধানী নয়, সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের যে মূল দাবি সেটি হচ্ছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে আওয়ামী লীগের যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং দেশের মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেই হত্যা নির্যাতনের কারণে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে এবং সেটি দৃশ্যমান এবং খুব শিগগিরই করার দাবি। একই সাথে জুলাই সনদের দাবি করা আছে। সেই দাবিতে কিন্তু 3 দিন ধরে অর্থাৎ গতকাল সন্ধ্যায় বিকেল থেকে শাহবাগ ব্লকেডের মাধ্যমে আজকে আবারও বিকেল শাহবাগে ব্লকেডের মাধ্যমে শুরু হওয়া যে আন্দোলন, সেই চলমান আন্দোলনের বিষয় ছাড়াও উপদেষ্টা পরিষদে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনি যেটি বলছিলেন যে ইতিমধ্যে অর্থাৎ গতকাল শুক্রবার কিন্তু উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু বলা হয়েছে, অর্থাৎ বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছেন যে জাতিসংঘের যেহেতু প্রতিবেদন ছিল যে সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবেদন ছিল এবং এটি নিয়ে জনমত জরিপও ছিল। শুধুমাত্র রাজনৈতিক দল নয়, দেশের অন্যান্য সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও কিন্তু এ নিয়ে বেশ সমালোচনা ছিল।
যেটি আসলে আমলও নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। না হলে যে চলমান আন্দোলন শুরু হয়েছে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী যে সমস্ত দল রয়েছে হেফাজত ইসলাম, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং যুক্ত হওয়ার পর তাদের যে দাবি অর্থাৎ এনসিপির 3 দফা দাবি, সেই 3 দফা দাবির সাথে অন্যান্য দলগুলো কিন্তু সহমত পোষণ করে তারাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই বৈঠক, সেই বৈঠকে জরুরি কোনো বার্তা আসবে সেই আশায় কিন্তু সবাই রয়েছেন। সাজিদ সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। বিএনপি সহ সারা দেশের কেউই আর আওয়ামী লীগকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামে বিএনপি আয়োজিত তারুণ্যের সমাবেশে এই কথা জানিয়েছেন তিনি। তরুণরাই ফ্যাসিস্টদের পালাতে বাধ্য করেছে, গণতন্ত্র ফেরাতে আবার জেগে ওঠার আহ্বান জানান মির্জা ফখরুল। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, এমনটা জানিয়ে মির্জা ফখরুল সব চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান। একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে, কি বলেছেন জোরে বলতে হবে তো, সবার আগে, সবার আগে। উনি বলেছিলেন ফায়সালা হবে কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফায়সালা। উনি বলেছিলেন টেক ব্যাক, টেক ব্যাক, আর এইবার বলেছেন সবার আগে বাংলাদেশ। সংবিধান লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করা প্রয়োজন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজেদের স্বার্থে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে বিগত 15 বছরের অপশাসন আর জুলাই আগস্টের ঘটনা বারবার মানুষকে মনে করিয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা রাখার তাগিদও দিয়েছেন তিনি। রহিম রুমনের প্রতিবেদনে বিস্তারিত। শান্তি সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশ আমরা কেউ সংখ্যালঘু নই, সংখ্যাগুরু নই, কোনো সম্প্রদায় নই, সবাই আমরা সাংবিধানিকভাবে সিটিজেন, সবাই আমরা সমান অধিকারের অধিকারী। তো এইভাবেই আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিটাকে একটি সমন্বয়ের রাজনীতি হিসেবে পেয়েছি। এবং মানুষ যাতে করে স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারে, এই ভোট দিতে পারে, সেটার জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেছিলেন। এগুলো সবই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এগুলো ধ্বংস করেছিল। অতএব আমরা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক বিষয়েও বক্তব্য দেন। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে বিগত 1.5 দশক ধরে যারা অথবা যে দলটি দেশে ফ্যাসিবাদী শাসন শোষণ চালিয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে তাদেরকে কিন্তু তারা বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ তাদেরকে অপশক্তি হিসাবে কিন্তু চিহ্নিত করেছে। এর ভিতরে দেশের গণতান্ত্রিকামী জনগণ বর্তমানে দুটি বিষয়ে সম্পূর্ণভাবে একমত। তিনি বলেন, সংবিধান লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করতে গণমাধ্যম সহ সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং 2, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে,
যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। গত 15 বছর যা হয়েছে, জুলাই আগস্টে যা হয়েছে, এইগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের মধ্যে, জনগণের সামনে প্রতিনিয়ত আলোচনায় রাখা দরকার। সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি মানুষ যাতে করে স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেজন্য সবাইকে এক থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রহিম রুমন, ৭১, ঢাকা। গুম প্রতিরোধে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেছেন, গুম প্রতিরোধে আইন করে যাবেন তারা। সেই সঙ্গে জুলাই আগস্ট গণহত্যায় যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের সাজা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আর গুম প্রতিরোধ ও প্রতিকার আইন করতে গেলে বাধা আসবে বলে সতর্ক করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আরও জানাচ্ছেন ইশতিয়াক ইমন। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করতে অংশীজনের সাথে এই বৈঠকের আয়োজন করে আইন মন্ত্রণালয়, যেখানে আইনজ্ঞ ছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আর অ্যাটর্নি জেনারেল বলেন, এই অধ্যাদেশের খসড়ায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে, যাতে সুবিধা পাবে আসামিপক্ষ। সেই সাথে এই আইনের আলাদা প্রয়োজন আছে কিনা তাও জানতে চান তারা। এই যে আপনার কমপ্লেক্স একটা জার্নি করছেন একটা মামলা দায়ের হওয়ার আগে, সেই কমপ্লেক্স জার্নিটাকে আসামিপক্ষকে অনেক বেশি সুযোগ দেবে। এখান থেকে আসামিরা আমাদের আইনের গলি দিয়ে বের হওয়ার সম্ভাবনা থাকবে। কমন রেসপন্সিবিলিটিটা শুধু আমাদের জন্য ডিফাইন করাটা জরুরি না, এটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী চালানোর জন্য কমান্ডটা শুদ্ধতা, বিশুদ্ধতা এবং এইটার নৈতিক অধিকার, নৈতিক স্ট্যান্ড পয়েন্ট, এটাকে ডিফাইন করে দেওয়া দরকার। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, গুম বন্ধ করতে হবে, আলাদা কমিশনের প্রয়োজন নেই। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এই আইনের দরকার আছে, তবে সঠিকভাবে আইনকে সংজ্ঞায়িত করতে হবে। অপরাধ হিসেবে বিচারের জন্য গুম হিসেবে তদন্ত করে বিচার করার প্রক্রিয়া বর্তমানে আইনেও করা সম্ভব, যে ঘটনা অতীতে ঘটে গেছে। যখন সে জানবে তার অধীনস্থ কোনো একটা অপরাধ করলে তাকে ওই অপরাধের জন্য ধরা হবে, তখন দেখা যাবে উপরের লেভেল থেকে এই কমান্ডগুলো আর আসছে না। অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর বলেন, অতীতের গুমের ঘটনায় এই আইনে মামলা করতে হবে, না হলে প্রশ্ন থেকে যাবে। উপদেষ্টা সিআর আবরার বলেন, গুমের বিচার হতে হবে, এজন্য শক্তিশালী আইন দরকার। সুপিরিয়রদের রেসপন্সিবিলিটিটাকে প্রপারলি ডিফাইন করা, তাদেরকে লায়াবল করার যে বিষয়টা, সেটা অবশ্যই করতে হবে। আমি মনে করি যতখানি সম্ভব একটা পাওয়ারফুল কমিশন সেখানে করা দরকার এবং ফোরসিয়েবল ফিউচারের জন্য আই থিংক দ্যাট কমিশন শুড ফাংশন। গুমের সমাধান হতে হবে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, গুম রাজনৈতিক ইস্যু, আইনি ইস্যু নয়। গুম প্রতিরোধে আইন করতে গেলে বাধা আসবে বলেও সতর্ক করেন তিনি। যারা এই গুমের সঙ্গে জড়িত ছিল, আপনি যে তাদেরকে এখন বিচার করতে যান, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। এটা হচ্ছে রিয়ালিটি, আমরা লুকিয়ে লাভ নেই। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। যদি তা হয়ে থাকে তাহলে আমাদেরকে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে যেতে হবে, তারা কি করে এটাকে সমাধান করে। আইন উপদেষ্টা বলেন, গুম প্রতিরোধে আইন করবে সরকার, সেই সাথে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারও নিশ্চিত করবে এই সরকার। অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য করে উঠতে হবে। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। ইউএনডিপি এবং আরও অনেকে ইনভলভ আছেন। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব এবং আমরা যখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব। অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করা হবে। এজন্য তিনি ও প্রধান বিচারপতি একটি প্রতিনিধি দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাবেন। খুব শক্তিশালী করতে চাই, এখানে যে কমিশন আছে। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তিনি ভারত ও পাকিস্তানকে বার্তায় যুদ্ধবিরতির জন্য অভিনন্দনও জানিয়েছেন। এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সর্বদা এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে কখনোই আপোষ করে না। এর আগে ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসেবে পাকিস্তান শনিবার মধ্যরাত থেকে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারত নতুন করে তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর উভয় দেশের সেনারা গোলাগুলি করেছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। প্রতিদিনই তীব্র হচ্ছে ভারত ও পাকিস্তান দুই দেশের চলমান উত্তেজনা। সবশেষ শনিবার সকালে ভারতের ভাটিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুড়িয়ে দেয় পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে অপারেশন বুনিয়ান উন মারসুসের আওতায় এই হামলা চালায় ইসলামাবাদ। এর আগে ভোরের দিকেই ভারতের গুরুত্বপূর্ণ 11টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানায় পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে শনিবার ভোরে অন্তত 5 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেমও ক্ষেপণাস্ত্র চালিয়ে ধ্বংস করেছে পাক বিমান বাহিনী। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারত ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো ছুড়েছে। ভারত পাকিস্তানের নতুন করে যেসব মিসাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশিরভাগই আমাদের বিমান বাহিনী ধ্বংস করেছে, কিন্তু এসবের কোনোটিতেই পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে পাকিস্তান ভারতীয় বিমান ঘাঁটি লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। পাকিস্তান বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাক সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন ব্যবহার করছে এবং ভারী ক্যালিবারের অস্ত্র দিয়ে আমাদের বিমান ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। শুক্র ও শনিবার সকালের মধ্যে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি জায়গায় ড্রোন দেখা গেছে বলেও দাবি করেছে ভারত। এর আগে শুক্রবার রাতেও কাশ্মীরের ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা LOC-তে ব্যাপক গোলাগুলি করেছে এই দুই দেশের সেনারা। এ সময় ভারতের এক সেনা ও জম্মু কাশ্মীর প্রশাসনের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার নিহত হন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও উভয় পক্ষকে পরিস্থিতির উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সৃষ্টি ঘটক, 71। পাক ভারত উত্তেজনার ঠিক এখনকার পরিস্থিতি আরেকটু সরেজমিনে বুঝে নিতে চাই। এ পর্যায়ে পাকিস্তানের লাহোর থেকে যুক্ত হচ্ছেন সেখানকার মেডিকেল কলেজে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সালেহিন ফাহিম। সালেহিন ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এ। যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমরা খবরে বলছিলাম। এর প্রভাব আসলে এরই মধ্যে পড়তে শুরু করেছে কিনা সেটা একটু জানতে চাই। কতটা জানলেন আপনারা, এবং ওখানে বাংলাদেশের কি পরিমাণ শিক্ষার্থী আছেন আপনাদের সঙ্গে, এবং তাদের নিরাপত্তা কেমন ছিল এতদিন সেটি জানাবেন। এখন কেমন বোধ করছেন? প্রথম দিন যখন ভারত অ্যাটাক করে জম্মু কাশ্মীরে, আজাদ কাশ্মীরে, তারপর থেকে সেদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ ছিল এবং শুক্রবার গতকালকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শনিবার রবিবার এখানে সাপ্তাহিক ছুটি, যার কারণে এই দুদিন বন্ধ। আশা করা যায় যে সোমবার থেকে আমাদের ক্লাস যথারীতি শুরু হবে। এন্ড এই বিগত কয়েকদিনে লাহোরে রাস্তাঘাটে বাজার মার্কেট সবকিছু ওপেন ছিল, কোনো কিছু বন্ধ ছিল না। লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করতেছিল, কারোর মধ্যে কোনো আতঙ্ক তেমন দেখা যায়নি। দুই একবার শুধুমাত্র লাহোরে হামলা হয়, খুবই সামান্য, তারপর লোকজনের মধ্যে কোনো প্রকার আতঙ্ক ছিল না। এখানে আমরা বাংলাদেশি শিক্ষার্থী আছি 4 জন লাহোরের মধ্যে, আর ম্যাক্সিমাম শিক্ষার্থী হলো করাচিতে। আর আমাদের নিরাপত্তা, আমাদের এখানকার ভার্সিটি আমাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছে। তারা রেগুলার যোগাযোগ করার চেষ্টা করেছে আমাদের সাথে, আমরা উত্তেজিত হতে মানা করেছে এবং আমাদের হাই কমিশন থেকে আমাদেরকে বলা হয়েছে যে সবকিছু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। যদি পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী প্রসিডিউর সম্পর্কে জানানো হবে। আপাতত আমি একটু আগে বাইরে গিয়েছিলাম, বাইরে পরিস্থিতি সম্পূর্ণ নরমাল, আগের মতোই। এই ছিল। অনেক ধন্যবাদ সালেহিন ফাহিম যুক্ত হবার জন্য, এবং সাবধানে থাকবেন, ভালো থাকবেন আশা করছি।
তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজধানী সহ সারা দেশ। তবে অসহনীয় এই আবহাওয়া থেকে সহসাই স্বস্তির কোনো সুখবর নেই। আবহাওয়া অফিস বলছে 12 তারিখের পর বৃষ্টি হলেও রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মাসের 18-19 তারিখে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশ, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 দিন মাঝারি থেকে তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে। ফলে সহসাই মুক্তি মিলছে না চলমান তাপদাহ থেকে। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত গরমের তীব্রতা বেশি থাকে। এই সময় কিছুটা স্বস্তির জন্য মানুষ রাস্তায় আখের রস সহ বিভিন্ন শরবত পান করে থাকেন। তারপরও গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে দেখা যায় সাধারণ মানুষদের। তীব্র গরমে ডাবের বিক্রিও বেড়েছে কয়েক গুণ। লেবু দিয়ে বানায় দেয়, এইটা সাদা পানি আর এটা মুখে খাই। গরমের তাপমাত্রা অনেক বেশি, তো মানে আইসা মানুষে আগে মনে করেন ঠান্ডা দেখা খাইতে আসে, গলা শুকিয়ে যায়। আগে থেকে বেঁচে কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি মনে করেন গরমের মেয়ে দেন, গরমে অনেক অস্থিরতা লাগতেছে, এই কারণে একটু খাইতেছে, শরীরে একটু আরাম লাগবো। সবাই যা খাচ্ছে এই জন্য পানি পিপাসা লাগেছে, মনে করলো যে এইটাই খাইয়ে যায়। বিটরুট, চিনি, তোকমা, চিয়ার সিড, 8টা উপাদান আছে। আগামী 3 দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। তবে এই সময়ের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সারাদিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে 11 তারিখ থেকে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 12 তারিখে কাছাকাছি গিয়ে কয়েকটা জেলা কমে আসতে পারে, ব্যাপ্তি কমে আসতে পারে, বিস্তৃতি কমে আসতে পারে, কিন্তু হিটওয়েভ থাকবে। 13-14 আমাদের ঢাকা যদি মনে করেন 13-14-15 আগে তেমন একটা কমার সম্ভাবনা কম। তাপমাত্রা কমে আসবে কিছুটা, যেমন 39.2 দেখলেন, আজকে তো 40-এর কাছাকাছি আসতে পারে। 0.4 পয়েন্ট প্লাস মাইনাস হলে আমাদের এটা আনচেঞ্জ ধরে, কিন্তু 0.5 চেঞ্জ হয় তখন সেটাকে বলবো যে না কিছুটা চেঞ্জ। 0.4 চেঞ্জ হলো 39.2 থেকে 4-এ গেল, তেমন একটা পরিবর্তন না। এটা দেখবেন ঢাকার যেটা আছে 39 থেকে হতে পারে 38 আসতে পারে, 37 আসতে পারে, 36, 15-16 তারিখের কাছাকাছি ঢাকার হিটওয়েভটা হতে পারে প্রশমিত হতে পারে। তাপপ্রবাহ চলার সময় সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন এই আবহাওয়াবিদ। আর যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা সেটা কালবৈশাখী ঝড় থেকে। সুমন মাহমুদ, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।